বেসিক টু অ্যাডভান্স লেভেল এই গ্রামার শেখার কোর্সে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই যে চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো ইংলিশি গ্রামার শেখার জন্য একদম বেসিক লেভেল থেকে অর্থাৎ এবিসিডি থেকে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে এগোচ্ছি। তো আমরা আগের ভিডিওগুলোতে একদম বেসিক্স ওয়ার্ড থেকে শুরু করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা শব্দ বা ওয়ার্ড তৈরি করতে হলে আমাদের লাগে বা ভাওয়েল এবং কনসোনেন্ট। ঠিক আছে, তো ভাওয়েল কনসোনেন্টের যে কনসেপ্টটা, তো কনসোনেন্ট যে আমরা জানি, তো তার যে উচ্চারণ কিভাবে আমরা করব, তো সেইটা নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই বেসিক জিনিসগুলো শেখার জন্য, যে খুঁটনাটি করে শেখার জন্য আমাদের এই চ্যানেলটা তোমাদের খুবই উপকারে লাগবে আশা করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এবং এই যে কনসোনেন্ট কটি এবং তার উচ্চারণ কীরূপ হতে পারে, এবং তার উপরে যে নেক্সট যে শব্দগুলো তৈরি করা যেতে পারে তার উচ্চারণ কী করে হতে পারে, তো সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। ঠিক আছে, যে ট্রেজার ট্রুপ এই বইটি, তো এই বইটির আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব যে প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ কনসোনেন্ট। ঠিক আছে, তো আগের অধ্যায়গুলোতে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তো তোমরা সেগুলোতে দেখে নিও, তারপরে তোমরা এটা দেখো, দিলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে ইংরেজি ব্যঞ্জনবর্ণের উচ্চারণ। ঠিক আছে, বলা হচ্ছে যে 5টি স্বরবর্ণ বা ভাওয়েল বাদ দিলে ইংরেজিতে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ থাকে 21টি। ঠিক আছে, অর্থাৎ মোট আমাদের লেটার ইংরেজিতে কিন্তু 26টি। ঠিক আছে, তার মধ্যে ভাওয়েল 5টি, তো সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে, 5টি বাদ দিলে থাকছে 21টি। ঠিক আছে, আচ্ছা এখানে ডব্লিউ এবং ওয়াইকেও কনসোনেন্টের মধ্যে ধরা হচ্ছে। এবারে বাংলা ও ইংরেজি ব্যঞ্জনবর্ণের পারস্পরিক ধ্বনিগত সম্বন্ধে দেখা যাক। তো এই ভিডিওতে এই যে দুটো আলোচনা করা হচ্ছে, এখানে দুটো দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ বেসিক লেভেল শিখতে হলে, অর্থাৎ কোন ইংরেজি বর্ণমালার কোন কোন ক্ষেত্রে আমরা বাংলা কি উচ্চারণ করব এবং বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা কোন কোন ইংরেজি বর্ণমালা প্রয়োগ করব, সেগুলো কিন্তু ভালো করে গোড়া থেকে তোমাদের শিখতে হবে। শিখলে কিন্তু ভবিষ্যতে তোমাদের যখন স্পেলিং কোনো কিছু উচ্চারণ করবে, তখন কিন্তু আর উচ্চারণে ভুল হবে না। উচ্চারণ যেহেতু ভুল হবে না, তোমাদের লেখার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখো খুব ভালো করে শিখো। এই যে ছকটা দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিভাবে দেওয়া আছে দেখো। প্রথমে ইংরেজি শব্দ দেওয়া আছে, অর্থাৎ ইংরেজি বর্ণমালা দেওয়া আছে, এবং এই যে কোন বর্ণমালার আমরা বাংলা কি উচ্চারণ করবো দেখো দেওয়া আছে। প্রথমে আছে বি, বিটা কিন্তু আমার উচ্চারণ করি ব হিসাবে। ঠিক আছে, যখন কোনো একটা শব্দ বি দিয়ে শুরু হবে, আমরা কিন্তু বাংলাতে ব উচ্চারণ করবো। ঠিক আছে, যেমন ধরো বুক, বুকের ব আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বি দিয়ে শুরু হবে। একইভাবে এফ যখন থাকবে, তখন তার উচ্চারণ হবে ফ। কিন্তু এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে একটা লেটারে তিন রকমের এই যে বাংলা শব্দ দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু 2-3 রকমের শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরো এখানে ধরো জে, হ্যাঁ এখানে জে আছে, তো দেখো জেটা কিন্তু আমরা এখানে বর্গজ আকারে প্রকাশ করছি। এই জে যেরকম বর্গযোগ হচ্ছে, সেরকম কিন্তু অন্য জায়গাতেও বর্গযোগ হচ্ছে। অর্থাৎ এই যে গ, আমরা যে জি যখন আমরা দেখতে পাচ্ছি, এই জিটাও কিন্তু আমাদের এখানে বর্গযোগ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কখনো জে দিয়েও বর্গজ উচ্চারণ হতে পারে, আবার কখনো জি দিয়েও কিন্তু বর্গজ উচ্চারণ হতে পারে। এছাড়া আরো একটা আছে জেট, দেখতে পাচ্ছ জেট, এই জেড দিয়ে কিন্তু আমাদের এখানে বর্গজ উচ্চারণ হতে পারে। অর্থাৎ বর্গযুক্ত যে সমস্ত বাংলা শব্দ আমরা বাংলা শব্দ আমরা উচ্চারণ করবো, সেক্ষেত্রে কিন্তু উচ্চারণটা হবে আমাদের কখনো জে, কখনো জি, কখনো জেড। কিংবা যখন কোনো ইংরেজিতে দেখতে পাবো যে জে কিংবা জি কিংবা জেড দিয়ে কোনো শব্দ আরম্ভ হয়েছে, তখন তার উচ্চারণ কিন্তু অবশ্যই বর্গজ দিয়ে কোনো কিছু বাংলা শুরু হতে পারে। ঠিক আছে, একইভাবে দেখো এম যখন কোনো দিয়ে শুরু হবে, সেটা ম দিয়ে উচ্চারণ হবে। কিউটা কিন্তু ক দিয়ে উচ্চারণ হবে। ঠিক আছে, কিউ দেখো আবার একটা কনফিউশন রয়েছে। কিউ এখানে দেখতে পাচ্ছি ক আছে, তো কিউটা হচ্ছে ক, অর্থাৎ কোনো কিছু যদি আমরা কিউ দিয়ে দেখতে পাই শব্দ, সেটা ক উচ্চারণ করব। একইভাবে কিন্তু সি দিয়েও ক উচ্চারণ হতে পারে। ঠিক আছে, সি দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, সেটা আমরা ক দিয়ে উচ্চারণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো টি, যখন টি দিয়ে কোনো কিছু শব্দ শুরু হয়, তখন আমরা বাংলা উচ্চারণ হয় ট, যেমন টয়। ঠিক আছে, তারপর দেখো এক্স দিয়ে যখন কোনো কিছু শুরু হয়, তখন আমাদের বাংলা উচ্চারণ হবে কয় দন্তস। ঠিক আছে, একইভাবে আমরা বলেছি সি দিয়ে ক উচ্চারণ হতে পারে এবং সি দিয়ে কিন্তু দন্তস উচ্চারণ হতে পারে। অর্থাৎ সি দিয়ে যদি কোনো কিছু আমরা ইংরেজিতে শব্দ দেখি, সেক্ষেত্রে আমরা কখনো প্রয়োজন অনুসারে ক উচ্চারণ করবো, কখনো দন্তস উচ্চারণ হতে পারে। জির ক্ষেত্রে হয় গ এবং বর্গেজ। কের ক্ষেত্রে আমরা যে বললাম, এই যে একটু আগে বলেছিলাম আমি, কিউটা ক, সিটাও ক হতে পারে, আবার কে দিয়েও কিন্তু ক হতে পারে। ঠিক আছে, কে দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে সেটা কিন্তু আমরা ক উচ্চারণ হিসেবে আমরা বাংলাতে উচ্চারণ করতে পারবো। ঠিক আছে, এন এর ক্ষেত্রে দন্তেন হচ্ছে, আর এর ক্ষেত্রে হচ্ছে র, ভির ক্ষেত্রে হচ্ছে ভ, ওয়াই ক্ষেত্রে হচ্ছে আই বা দীর্ঘই। একইভাবে এখানে ডির ক্ষেত্রে হচ্ছে ড, এইচ এর ক্ষেত্রে হচ্ছে হ, এল এর ক্ষেত্রে হচ্ছে ল, পির ক্ষেত্রে হচ্ছে প,
এস এর ক্ষেত্রে হচ্ছে দন্তেস, ডব্লিউর ক্ষেত্রে হচ্ছে ওয়ে, জেড এর ক্ষেত্রে হচ্ছে বর্গজ। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো আমরা আগে যেটা শিখলাম সেটা হচ্ছে যদি কোনো শব্দ ইংরেজিতে এই সমস্ত শব্দ দিয়ে শুরু লেটার দিয়ে শুরু হয়, তাহলে আমরা বাংলা উচ্চারণটা এইভাবে পড়বো। কিন্তু যখন আমরা বাংলা থেকে কোনো কিছু ইংরেজিতে উন্নত করতে যাব, তখন কিন্তু কোন কোন বাংলার কোন কোন আমরা লেটার ব্যবহার করব সেটা কিন্তু এটা হবে। আগেরটা হচ্ছে অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলি, অর্থাৎ কোন কোন ইংলিশের কোন কোন বেঙ্গলি হতে পারে সেটা আগে পড়লাম। এটা হচ্ছে উল্টোটা। কিরকম ভাবে, যখন আমরা কোনো কিছু বাংলাতে প্যারাগ্রাফ হোক বা কোনো কিছু লিখবো আমরা, তখন কিন্তু যাই আমরা প্রকাশ করি না কেন সেই শব্দের কি আমরা লেটার ব্যবহার করব সেটা দিয়ে শুরু করব, সেটাই কিন্তু এখানে এই চারটা গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে। দেখো তোমরা যে বাংলাতে দেওয়া আছে ক, খ, ক ইত্যাদি। কতে আমরা কি করব, যখন ক দিয়ে কোনো কিছু শব্দ লিখবো তখন কিন্তু আমরা কে কিংবা সি দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, ইংরেজিতে কে কিংবা সি দিয়ে শুরু করতে পারি যদি কোনো আমরা ক দিয়ে শব্দ পেতে পারি। একইভাবে ঘর ক্ষেত্রে আমরা করবো জি আর এইচ একসঙ্গে করে দেবো, দিলে ঘ হবে। একইভাবে বর্গজোর ক্ষেত্রে আমরা করতে পারি জে কিংবা জি। ঠিক আছে, ঠ ক্ষেত্রে যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে টিএইচ, টিএইচ কে একসঙ্গে উচ্চারণ করে দিলে লিখে দিলে হবে ঠ। মূর্ধনের ক্ষেত্রে হবে এন হবে মূর্ধনের ক্ষেত্রে। আবার এক্ষেত্রে দ যদি উচ্চারণ করি তাহলে দর ক্ষেত্রে টিএইচ হবে। তাহলে এগেন আমরা কি পেলাম, ঠ এবং দ। এই ঠ এবং দ যখন আমরা কোনো কিছু লিখবো তখন আমরা টিএইচ দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে। আচ্ছা, পি দিয়ে প দিয়ে যখন কিছু লিখবো তখন পি হতে পারে। ভ দিয়ে যখন কোনো কিছু লিখবো তখন ভি হতে পারে কিংবা বিএইচ হতে পারে। আমরা বিএইচও লিখতে পারি ভ, আবার ভিও লিখতে পারি ভ। র লিখবো তাহলে এটা তো আর হবে। আচ্ছা, তালবেশের ক্ষেত্রে আমরা কি করব, এসএইচ করব। ঠিক আছে, শুধু এসএইচ করলে আমরা তালবেশ হয়ে যাচ্ছে। হর ক্ষেত্রে আবার এইচ। ঠিক আছে, আর খণ্ডকের ক্ষেত্রে আমরা কিন্তু টি দিয়ে শুরু করব, অনলি টি। একইভাবে তারপরে দেখো যখন আমরা খ করছি তখন কিন্তু আমাদের এখানে কে এইচ হচ্ছে, অর্থাৎ কে এইচ এর ক্ষেত্রে আমরা কিন্তু অর্থাৎ খ দিয়ে যদি আমরা কিছু লিখি তাহলে আমরা কে এইচ ব্যবহার করব। চর ক্ষেত্রে হবে সিএইচ। ঠিক আছে, সিএইচ এর ক্ষেত্রে চ হতে পারে কিংবা টি সিএইচ হতে পারে। বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে কখনো কোথাও সিএইচ কোথাও টি সিএইচ লাগাবো। ঝর ক্ষেত্রে জে এইচ করতে পারি আমরা। একইভাবে ডর ক্ষেত্রে ডি, তর ক্ষেত্রে হচ্ছে টি। তাহলে তর ক্ষেত্রে এখানে টি হচ্ছে, আর এখানে খণ্ডকের ক্ষেত্রেও কিন্তু টি হচ্ছে। ঠিক আছে, ধর ক্ষেত্রে হচ্ছে ডিএইচ। ঠিক আছে, আবার ফর ক্ষেত্রে হচ্ছে পিএইচ হতে পারে বা এফ হতে পারে। তাহলে শুধুমাত্র পিএইচ লিখতে পারি বা এফ লিখতে পারি। মর ক্ষেত্রে হবে এম, আবার লর ক্ষেত্রে হতে পারে এল। মূর্ধন্যের ক্ষেত্রে হতে পারে এসএইচ হতে পারে। ঠিক আছে, এসএইচ। তাহলে এসএইচ ক্ষেত্রে আমরা এখানে মূর্ধন্যও পেলাম, আর একটা আগে পেলাম কোনটা, তালেবেশও। তাহলে তালেবেশের ক্ষেত্রে আমরা এসএইচ করতে পারি এবং মূর্ধন্যের ক্ষেত্রে আমরা এসএইচ করতে পারি। ঠিক আছে, যদি কোনো বাংলা শব্দ আমাদের তালেবেশ কিংবা মূর্ধন্য থাকে আমরা প্রয়োজন অনুসারে আমরা কিন্তু অবশ্যই এসএইচ দিয়ে সেটাকে শুরু করব। ঠিক আছে, অরর ক্ষেত্রে আমাদের হতে পারে আর এইচ, অনুসারের ক্ষেত্রে হতে পারে এনজি। তারপরে দেখো যখন আমরা গ লিখবো তখন কিন্তু আমাদের হবে জি। ঠিক আছে, শুধুমাত্র জি দিয়ে লিখলে কিন্তু গ হয়ে যাচ্ছে। আচ্ছা, ছর ক্ষেত্রে আমরা করছি কি সি ডবল এইচ লাগালে কিন্তু ছ হচ্ছে। টির ক্ষেত্রে হচ্ছে ট, তাহলে টিটা কিন্তু আমরা এখানে টিও পেয়েছি, টি ট বললে আমরা টি পাচ্ছি, ত বলে টি পাচ্ছি, আর এখানে খণ্ডে বললেও টি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে খণ্ডে তো ত এবং টির ক্ষেত্রে আমরা শুধুমাত্র টি দিয়ে ব্যবহার করতে পারি। ঢটা হচ্ছে ডিএইচ। ঠিক আছে, ডিএইচটা হচ্ছে ঢ। তারপরে হচ্ছে থ, টিএইচ আবার এখানে থ দিয়েছে, টিএইচ আমরা এখানে ত, ঠ এবং থ। তাহলে থর ক্ষেত্রে আমরা টিএইচ পাচ্ছি, আর ঠর ক্ষেত্রে এখানে টিএইচ পাচ্ছি। ঠিক আছে, দন্তের ক্ষেত্রে এখানে এন। আচ্ছা, মূর্ধন্যের ক্ষেত্রে এখানে এন ছিল, দেখতে পাচ্ছ, মূর্ধন্যের ক্ষেত্রে এন, দন্তের ক্ষেত্রে এন। আচ্ছা, বয়ের ক্ষেত্রে বি বা ডব্লিউ করতে পারি। মূর্ধন্যের ক্ষেত্রে আমরা এখানে ওয়াই কিংবা জে করতে পারি। আইয়ের ক্ষেত্রে এখানে বর ক্ষেত্রে এখানে আমরা ডব্লিউ করতে পারি। দন্তসের ক্ষেত্রে আমরা এখানে এস করতে পারি। ঢয়শূন্য ক্ষেত্রে আমরা আর ডবল এইচ করতে পারি, আর চন্দ্রবিন্দুর ক্ষেত্রে আমরা এখানে এন করতে পারি। তো এই যে ছকটা এখানে তোমাদের বইতে দেওয়া আছে, তোমাদের যাদের বই আছে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওর সাথে সাথে তোমরা সেই বইটা ভালো করে নেটে দেখবে, এইটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, ভালো করে মুখস্থ করলে কিন্তু তোমাদের উচ্চারণ কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। উচ্চারণ যেহেতু সমস্যা থাকবে না, তোমাদের লেখার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আর হবে না। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, যখন ডব্লিউ এবং ডব্লিউ যখন বয়ের মতো উচ্চারণ হয় তখন কিন্তু আমরা এই ডব্লিউ আর এ লাগিয়ে দিতে পারি। যেমন উচ্চারণ একটা হয়েছে তত্ত্ব। ঠিক আছে, তত্ত্বা, তো TATWA তত্ত্বা। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট উচ্চারণ করার জন্য ওপরের ছকটি মনে রাখলে চলবে। তো এই যে বললাম ছকটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছকটা ভালো করে তোমরা
ভিডিওটা বারবার করে দেখবে। আর যাদের বই আছে তারা অবশ্যই ভিডিওটার সাথে সাথে বইটা তোমরা দেখবে, দিলে পুরো সবটা মুখস্থ হয়ে যাবে একদমই ভালোভাবে, ঠিক আছে। তো আমরা যেগুলো শিখলাম সেই নিয়ে আমাদের কিছু এখানে কমন নাম, যেগুলো এই সমস্ত নাম এগুলো লেখা হয়েছে, অনেক নাম আছে, তো এই কিছু নাম এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তপন, রাখাল, এই যে সমস্ত যেগুলো শিখলাম সেই অনুযায়ী এখানে কিন্তু এখানে করা হয়েছে। সুভদ্রা, শোভা, এসব বানানগুলো তোমরা বাংলাগুলো তুলে ফেলবে খাতাতে, তুলে ফেলে নিজে থেকে কিন্তু এই ছক অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবে, তারপরে মিলিয়ে দেখবে যে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। যদি তোমরা এই সমস্ত বানান একা লিখতে পারো না দেখে ইংরেজিতে, তাহলে তোমাদের কিন্তু যে কোনো নামের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে মাত্র অল্প কয়েকটা দেওয়া আছে, অনেক তো নাম হতে পারে, তাই না। তো তোমরা এই ছকটা মিলিয়ে কিন্তু বাংলাগুলো খাতে তুলে নেবে, তুলে নিয়ে ইংরেজিতে তোমরা নিজে লেখার চেষ্টা করবে, পরবর্তীকালে মিলিয়ে নেবে বইয়ের সঙ্গে কিংবা ভিডিওর সঙ্গে, ঠিক আছে। দেখো এখানে আবার কয়েকটা স্থানের নামও দেওয়া আছে, বারাণসী, মথুরা, পাটনা, রাজস্থান ইত্যাদি ইত্যাদি, এগুলো দেওয়া আছে। সব যেভাবে আগে চোখে দেখলাম সেই অনুযায়ী এখানে শুরু হয়েছে, ঠিক আছে। এখানে কিছু ব্যতিক্রমিক ঘটনা দেওয়া আছে। কি বলছে এখানে দেখো, ইংরেজি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের কয়েকটি বৈচিত্র্য। আমরা আগে যেগুলো পড়লাম ডবল উচ্চারণের ক্ষেত্রে, যেমন ধরো সি দিয়ে আমরা আগে ক পেয়েছি, আবার সি দিয়ে দন্তসহ পেয়েছি, ঠিক আছে। তা ক দিয়ে উচ্চারণ কিছু দেখো, যেমন যখন সি দিয়ে যখন ক উচ্চারণ হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের শব্দগুলো হচ্ছে ক্যাট, কোল্ড, ক্যান। আবার সিরিজ যখন আমরা কোনো কিছু দন্তস্ব করছি তখন কিন্তু হচ্ছে সিনেমা, সার্কাস, সাইকেল। তো আমরা যদি কোনো সময় সাইকেল, সিনেমা, সার্কাস এগুলো বাংলাতে লেখার চেষ্টা করি, বাংলা দিতেও হয়তো কোনো শব্দ পেলাম আমরা, সেক্ষেত্রে আমরা অবশ্যই সিনেমা দিয়ে এই সি দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। একইভাবে সি যখন এই সির সঙ্গে যখন এই যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে চ হতে পারে, আবার খ হতে পারে। তাহলে এইগুলো তোমাদের মনে রাখতে হবে, কোথায় চ হচ্ছে কোথায় খ হচ্ছে। যেমন সিএইচ দিয়ে যুক্ত করলে আমরা চাইল্ড হচ্ছে, চিলড্রেন হচ্ছে, চার্চ হচ্ছে, চিন, চিক, চেক ইত্যাদি, ঠিক আছে। আবার সিএইচ দিয়ে কিন্তু কেমিস্ট্রি হচ্ছে, কেমিস্ট্রিকে কেমিস্ট্রি বলা না, বলা হয় কেমিস্ট্রি, যেহেতু খ উচ্চারণ হচ্ছে কেমিস্ট্রি, খলেরা, ঠিক আছে, এইক, হ্যাঁ, তারপর খ্রাইস্ট এসব বলা হয়, ঠিক আছে। তারপর জি দিয়ে হচ্ছে গ হতে পারে, আবার বর্গজ হতে পারে। তো গ দিয়ে উচ্চারণ কিন্তু হতে পারে গেম, গার্ল, গিভ ইত্যাদি। আবার বর্গজ হতে পারে, যেমন জেম, জার্মান, ডেঞ্জার, জিঞ্জার ইত্যাদি, ঠিক আছে। একইভাবে এস দিয়ে কখনো তালবেশ হচ্ছে, দন্তস তালবেশ হচ্ছে, আবার বর্গজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো সুগার, ঠিক আছে, সিং, সেট, সিওর, এগুলো সব দন্তস হচ্ছে, কোথাও তালবেশ কোথাও দন্তস, ঠিক আছে। আবার বর্গজ যখন উচ্চারণ করছি তখন দেখো কি হচ্ছে, মেজার, ট্রেজার, প্লিজার, ঠিক আছে। তো আমরা আগেই বলেছিলাম যে আর এর পরে লাস্টের দিকে আর থাকলে কোনো উচ্চারণ হয় না, তাই এখানে শুধুমাত্র মেজা দেওয়া আছে, ট্রেজা দেওয়া আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে এস কিন্তু উচ্চারণ হয়েছে, এই যে এসটা উচ্চারণ হয়েছে কিন্তু বর্গজ আকারে, ঠিক আছে, মাঝখানে আছে। আর এখানে এসটা উচ্চারণ হচ্ছে দন্তস আকারে, ঠিক আছে। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে লাস্ট হচ্ছে থ, টিএস দিলে থ হয়, টিএস দিলে দ হয়, টিএস দিলে আবার ট এবং ঠ হতে পারে। এক্সাম্পলগুলো দেখো, টিএস দিয়ে থিং, থট, থ্রি, আবার ডি, তাহলে এগুলো সব থ দিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে, এগুলো সব তোমরা দেখেছো নিশ্চয়ই আগে। আবার টিএস যে দ হচ্ছে আমরা দিয়ে বলি, দ্যাট, দে, দেম, দেয়ার ইত্যাদি। আবার টিএস দিয়ে ট কিংবা থ হতে পারে, যেমন থমাস, থামুসম, টাইম ইত্যাদি, ঠিক আছে। তো এইগুলো বুঝতে পারলে। তো এই ইউনিটের ভিডিওটা আমাদের সেখানে শেষ হলো। পরবর্তী ইউনিট 3 ভিডিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের যে ফিডব্যাকটা আমার খুব জরুরি, কারণ তোমরা কতটা বুঝতে পারছো না পারছো আমার এই ক্লাসের মাধ্যম দিয়ে আমি জানতে পারলে খুব উপকৃত হব এবং তোমাদের আরও বেশি করে সাহায্য করতে পারবো, ঠিক আছে। তো আগামীকাল এর পরবর্তী পার্ট আসছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।